ডিজিটালাইজেশনের কারণে ওই আমেরিকান আর্মিদের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। তো বাংলাদেশ মিডিয়া কি করবে? প্রেস সচিব ডাস্টবিন শফিক এই শয়তানের বাচ্চা খানকির ফুত যতই কন্ট্রোল করুক, করে তো লাভ নাই। মানুষজন যখন ডাস্টবিন শফিক কিসের পুত? কিছু একটা পুত ভাইয়া, আমি কথাটা মজার কথা শুনেন, যারা এই যে লালবদর নোটি গুলা তো বুঝে না। এখন আমরা বলতে পারেন যে আপনি শুধু মেয়েদের গালি দেন কেন? ভাই আমার এত টাইম নেই, ছেলে আমি আলাদা করে গালি দেবো, একসাথে ওয়ার্ড বলি। ছেলের জন্য আমি আলাদা করে আবিষ্কার করতে পারবো না, সরি। ভারতকে ঘৃণা করতে হবে মুসলমান হিসেবে, আদৌ তারা মুসলমান কিনা সেটা পরের প্রশ্ন, মানে ইসলামে ঘৃণা করতে বলছে কিনা সেটা পরের প্রশ্ন, আমরা ওই দিকে যাচ্ছি না। এটা একটা কারণ ধর্মীয়। আরেকটা হচ্ছে যে 1971 দিল মে তো পাকিস্তান, ওই যে আজকে নাকি কালকে একটা দেখলেন না, গেঞ্জের উল্টায় দেখাইলো, উপরে বাংলাদেশের গেঞ্জি, ভিতরে পাকিস্তান। এটাই বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। স্বাধীনতা 2.0 নিয়ে অনেক ভালো থাকো, আমি চাই তোমরা ভালো থাকো। আমার দেশের মানুষ, আমার দেশ, আমি তো চাইবো না খারাপ থাকুক। তোমরা যদি শেখ হাসিনাকে সরাইয়া আওয়ামী লীগকে ক্ষমতায় না দেখা তোমাদের যদি অর্গাজম হয় তো সেটা নাও, কিন্তু তোমরা সেটা পাচ্ছ না কেন? তোমরা একটা বেটা শাসক চাইছিলা, তোমরা অনেকদিন নারী শাসন খাইছো। নারী শাসন তো ভালো লাগে না। নারী থাকবে ঘরে, সন্তান লালন পালন করবে আর খাটের সার্ভিস দিবে, সেই নারী শাসন তোমাদের পছন্দ হয় নাই। নারী তোমাদের উন্নতির একদম পিকে নিয়ে গেছিল, সেটা তোমাদের ভালো লাগে নাই। এখন তোমরা পুরুষ শাসক পাইছো, পুরুষ শাসক নিয়ে খুশিতে নাচো। মুসলিম শাসক পাইছো, সেই মুসলিম শাসক দেখি না একবারও নামাজ টামাজ পড়তে তোমাদের ভাষ্যমত। আর শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়তেন বলে তোমরা সেটা নিয়ে এখন পর্যন্ত তোমরা ট্রল করো। একটা মানুষের ধর্মবিশ্বাস নিয়ে তোমরা ট্রল করো। একটা মানুষকে তার পাশে প্রতিবেশী রাজ্যের আরেক রাষ্ট্রপ্রধানের সাথে জড়ায় তোমরা ট্রল করো। কিন্তু এখন নুনুসকে নিয়ে তোমরা সুখে কেন নাই? তোমার থানা, তোমার বিল্ডিং, তোমার রাষ্ট্রীয় স্থাপনার উপর হামলা হলে তুমি সেটা প্রোটেস্ট করবে। ঠিক কোন লেভেলে লিথাল ইউজ করতে হবে সেটাও ডিসিদের পারমিশন দেওয়া আছে। শেখ হাসিনা পার্সোনালি ফোন করে দেওয়া লাগে না। এবং শেখ হাসিনা যদি পার্সোনালি ফোন করেই দেয় নদীর ঘরে, নদীরা তোরা আছে 15 মাস পরে এই ফোন কল, এতদিন পরে ক্লিক বের করোস, ইনস্ট্যান্ট বের হয়ে যাওয়ার কথা। এতদিন লাগে লুকাইতে, এতদিন লাগে না তো লুকাইতে, এটা বের হয়ে যাওয়ার কথা তখনই যখন এই ঘোষণাটা দিছে। কোনোদিন আরিফ রহমানের ওই পোস্ট কাউকে ফরওয়ার্ড করিনি, কিছুই করি নাই। হ্যাঁ, আমি তার লজিক্যাল গণহত্যা নিয়ে যে 30 লাখ গণহত্যা সত্য, এটা নিয়ে আমি সেটা নিয়ে কনসার্ন। সেটা ভালো কাজ করছে। সেইটা বেচে বেচে সবার আওয়ামী লীগের ঘরে ঢুকে ঢুকে আরিফ রহমান এই ক্ষতিটা সবার করছে। সে যে এই যে 2024 সালে যে বলে যে গণহত্যা হয়েছে, যে লোক 30 লাখ গণহত্যা নিয়ে গবেষণা করছে, সে কি করে বলে যে 24 সালে গণহত্যা হয়েছে? আমার মাথায় ঢুকেন, আমার মাথায় লজিকে বলে যে 24 সালে গণহত্যা হয়েছে। এই নোটে তুই যে গণহত্যার সংজ্ঞা দিছস, ওই সংজ্ঞার সাথে তোর আজকের ফেসবুক স্ট্যাটাস মিলে? 71-এর মুক্তিযুদ্ধে ভাসানীর অবদান কি? মাওলানা ভাসানীর অবদান কি? উনি তো 70-এর ইলেকশনে পার্টিসিপেট করেন নাই। না, 25শে মার্চে বা 26 মার্চে বা ইনফ্যাক্ট 27 মার্চে যেদিন আমাদের মাগুর গিয়া স্বাধীনতার ভাষণ দিছে, সে তো স্বাধীনতার ঘোষক, তাই না? আমাদের বড় গণতন্ত্রের এবং তার বড় গণতন্ত্রের মাতা পিঙ্ক শিফনের মতে বিসমিল্লাহ গণতন্ত্র, বিসমিল্লাহ গণতন্ত্র, হ্যাঁ বিসমিল্লাহ গণতন্ত্রের মতে 27শে মার্চ হচ্ছে আমাদের মাগুর গিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। তাহলে 27 মার্চ কেন আমরা স্বাধীনতা দিবস পালন করি না? 26 মার্চ কেন পালন করি? ওয়াই? চোরের ওইভাবে মারনা, যেভাবে আপনার জয় বাংলা স্লোগান দিলাম মারতেছেন। তখন আনুবিহারীর দরদ দেখেন, আনুবিহারীর নাম কেন দিয়েছি আমি? প্রথম তার নাম দিয়েছি এক কমরেড আনুবিহারী। কি করছে হঠাৎ করে একদিন দেখি বিহারীদের অধিকার নিয়ে কথা বলতেছে। ওরে হাল্লা বলা হাল্লা টাল্লা চিংটু বংশালা, বিহারীদের নিয়ে অধিকার নিয়ে সে সিম্পোজিয়াম করতেছে। ওই যে $29 মিলিয়ন চলে আসছে, বুঝতে পারছেন? তো আমরা নিজের খায়পনের নোট তারাইতেছি, তো ওই খেয়ে $29 মিলিয়ন পাইছে, সিক্রেসি তো করবোই। এই যে আমাদের নুনুস সাহেব চিপায় চাপায় গিয়ে দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলে, হোটেলের লবিতে ছবি তুলে ভাব দেখাচ্ছে যে সে একদম খুব ইয়ে করে ফেলছে, হ্যান্ড করে ফেলছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সাথে দেখা করার জন্য ট্রাম্প নিজে এসে কথা বলে গেছে, সেই ভিডিও আছে। আর আজকে সকালে আমাদের এখানে তো লেট হয়, ঘুম থেকে উঠে দেখি এআই দিয়ে ছবি, মানে ফটোশপ দিয়ে, সরি এআই না তো, এআই তো এত স্মার্ট জিনিস ওরা বুঝবে না, সস্তা ফটোশপ দিয়ে ছবি এডিট করে ওরা নেটে ছেড়ে দিছে। মানে আপনি ভাবেন এই 25 সালে এসে যারা এরকম সস্তা ফটোশপ গিরি করে, এটা ধরেন আপনি 10 বছর আগে করতেন, মানে আমরা অনেক ইয়াং পোলাপানও বুঝতো না যে ফটোশপ কোনটা, তারা ধরে নিত এটা সত্যি। কিন্তু আজকে 25 সালে এসে আমার বাপ 60 বছর, উনিও বুঝবে যে এটা তো ফেক ছবি। কারণ অনুসারে এই যোগ্যতাই নাই যে ট্রাম্প তার সাথে ছবি তুলবে। ট্রাম্প তো তার লিটল মাইক্রো ক্রেডিট গাই বলে হিসেবে চিনে, তার সাথে হাসতে হাসতে ছবি তুলবে? পাগল। কোন একটা রাষ্ট্র তাকে সম্মান জানায় নাই, সেখানে ট্রাম্প কেন তার সাথে ছবি তুলবে? সো বাংলাদেশের সেই যে মাথা উঁচু করে গলা উঁচু করে থাকার দিনগুলা, ওগুলা শেষ হয়ে গেছে 5ই আগস্ট 2024-এ।
অবভিয়াসলি ভালো হয়নি। আমার আমার এই জায়গাটা একটা কথা যে আসলে ছবি যেটা সেটা যে ফেক, এবং এটা নিয়েও অনেকে, এই ছবিটা আরেকজন আর দুজনের সঙ্গে ছিল, আমি এই মতো নামটা মনে নেই, মূল ছবিটা কাদের সঙ্গে ছিল, সেখানে মানে ট্রাম্প এবং তার ওয়াইফের ছবিটাকে অবিকৃত রেখে শুধু পাশের দুজনকে সরানো হয়েছে, ওটাকে এডিট করা হয়েছে, মূল ছবিটাও এখন প্রকাশ হয়েছে। ডান হাতের পজিশন, শাড়ির সেটআপ প্লাস হচ্ছে ট্রাম্পের কোটটা ছেঁড়া বোঝা যাচ্ছে। এরকম অদ্ভুত ছবি কেউ তুলবে? আপনি আমাকে বলেন, এত সস্তা ফটোশপ। এই 5 জন প্রেস সচিবকে নাকি আইফোন কিনে দিছে সেই দিন, আমরা এটা এই বছর 25 সালেই কিনে দিছে, ফেব্রুয়ারি অথবা মার্চে। তো এত দামি আইফোন কিনে দিল, এত কিছু করলো, পাঁচটা প্রেস সচিবকে নিয়ে গেছে কি করতে? চিপা চাপা দিয়ে ছবি তুলে তো মানে লাভ হচ্ছে না, কোনোভাবেই তো পতন ঠেকানো যাচ্ছে না। এই জায়গাটা আমি একটু ফরিদের কাছে যাই। ফরিদ, এই যে ছবি তোলার প্রসঙ্গ যেটা ইন্দ্রাপা বললেন, তো ছবি তোলা বা না তোলা, ছবিটা ফেক, এটা নিয়ে কোনো রকম মানে সন্দেহের সুযোগ নেই। এবং বাংলাদেশের যে ভেরুয়া সংবাদ মাধ্যমগুলো, সেগুলো খুব বড় আকারে মানে প্রথম পৃষ্ঠায় বিশাল করে ছবি আঁকিয়ে মানে ছাপিয়েছে আজকে, যে দাদার সঙ্গে বাবার দেখা হয়েছে। তো বিষয়টা হচ্ছে কি, গত এই যে 15 মাসে 13টার মতো বিদেশ সফর, সেখানে ফটো সেশনের বাইরে যদি ছবিটাকে আমি বাস্তবও ধরি, যদি রিয়েলও ধরি, একটা ছবি তো আসলে একটা দেশের অর্জন না। তো ইউনুসের আসলে অর্জনটা কি 13টা সফর থেকে? ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনাকে আরো বেশি ধন্যবাদ আমাদের ইন্দ্রা আপার সাথে একসাথে যুক্ত হয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আর আমি বুঝলাম না আমাকে দেখে কি আপা ভদ্র হয়ে গেল কিনা, এত সুন্দর সুন্দর ভাষায় কথা বললো, শুধু একবার মাত্র দুইবার। এখানে আগে ইন্দ্রা আপা আসবে ভেবে আমি আগে বলা ছিল, আমার একটা ডিসক্লেমার দেওয়া উচিত ছিল শুরুতেই, যে অপ্রাপ্ত বয়স্করা আজকের আলোচনা থেকে একটু দূরে থাকবে না। অপ্রাপ্ত তিনি তো এখনো তার স্বরূপে মনে হয় এখনো তার স্বরূপের 100 ভাগের 10 ভাগ আসে নাই। তিনি মাত্র 3 বার ইউনুসকে নুনুস বলেছে। যাই হোক, সেটা অন্য বিষয়, আপা পরে আমরা শুনবো। যাই হোক, আমি ভাবছি যে আপা বোধহয় ইউনুসই বলে ফেলবে, সৌভাগ্যক্রমে তিনি 3 বার ইউনুস। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যেটা বললেন যে 13 বার বিদেশ সফরে তার কি অর্জন, 13 বার বিদেশ সফরে তার অর্জন হচ্ছে যে আমরা আগে কিন্তু জানতাম না তার বিবি 2 খান, তার কন্যাও 2 খান। ভালো কথা, মানুষের বিবি 2 খান না 14 খানও থাকতে পারে, উই ডোন্ট মাইন্ড, এটা হতেই পারে, তাই না? এটা আপনি ভালো করে বলতে পারবেন মেয়ে মানুষ। আচ্ছা, তার 2 খান কন্যা আছে, তাও আমরা জানতাম না। আচ্ছা, বুঝলাম বাংলাদেশের এই 104 পার্কে তিনি নিয়ে গেছেন, ওকে, তাদের বাংলাদেশি পাসপোর্ট অর্ধেক থাকুক না থাকুক, উই ডোন্ট মাইন্ড। কিন্তু তাদের বিবি 2 খান, তারা তো বাংলাদেশি না, তারা একজন ভারতীয়, আরেকজন হচ্ছে রাশিয়ান বা আমেরিকান। আর খোদ ইউনুসের 4টা পাসপোর্ট, মানে মানুষের 4টে বিবি থাকে। ইউনুস তো বুইরা, তাই 4টি, ও না, নুনুস থুকু ভুলে গেছে, তো নুনুস। আচ্ছা, নুনুসের 4টা পাসপোর্ট, বিবি তার 2 কন্যাকে তিনি কোন হিসেবে নিয়ে গেলেন, আর তার কন্যাকে তিনি বাংলাদেশে আনেন, আমরা ধন্য হই, তাই না? তার কন্যা ভালো ভালো গান গায়, বাউল গান তো নিষেধ, সিনেমা হল পাবলিকের হল হয়ে গেছে, তারপর গান গাওয়া হারাম, তাই আমরা গান গাইবো না। তার কন্যা যে ওই অপেরা গায় রাশিয়া, সেটা এনে আমরা জামালপুর যাওয়াতে আমরা একটু যমুনা নদীর পারে আমরা একটু শুনবো, ওয়েলকাম তাকে। কিন্তু তিনি শুধু আমেরিকাকে তার মেয়েদের নিয়ে যান, এটা তো হইলো না। এটা কি হয়? আপনি খেয়াল করেন, ইমরান খানের সাথে তার একটা অদ্ভুত মিল আছে। ইমরান খান পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যবান এই জন্য যে তিনি এত বড় ক্ষমতা ধরার পরও তার সন্তানদের তিনি পাকিস্তানে আনতে পারেন নাই। অদ্ভুত ব্যাপার কিন্তু এটা। অথচ দেখেন, আমার যদি আওয়ামী লীগ আসার পরে লোকজন বলে আমার কিছুই দিব না আওয়ামী লীগ আসলে, আরে ভাই, অন্তত মেম্বার তো বানাবো আমার এলাকায়। মেম্বার হইলে তো আমি আমার বাচ্চা কাচ্চার নাতি পুতি নিয়ে কমেই দেখ, তোর দাদার এইটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এবং বাংলাদেশের এটাই চরিত্র, তাই না? তাহলে এত বড় একটা পদ দিল তাকে ছাত্ররা, কামলা রাখছে। ইলিয়াস, আমি কিন্তু বলি নাই, ওই যে আপনি ইলিয়াসের জন্য কি বলেন এই মুহূর্তে ভুলে গেছে, ইলিয়াস মিলিয়াসের সাংঘাতিক। ওই ইলিয়াসের পাখি বীজ আছে, সে বলছে যে ইউনুসকে সে কামলা রাখছে। আরে আমরা বললে তাও একটা কথা হইতো, এই ইলিয়াস নাকি তার মানে অর্থাৎ ডক্টর ইউনুস হচ্ছে, আমরা বলি নাই, সে নিজে বলছে সে উবার চালক, অর্থাৎ আমেরিকান একজন উবার চালকের কামলা হচ্ছে ডক্টর ইউনুস। সেই ডক্টর ইউনুসের সাথে মানুষ ছবি তুলবে, আপনি তুলবেন, আমি তুলবো। এই যে আপা যে বলে তার নাতি পুতি রেতে তুলতে পারে, আপা যে নুনুসের সাথে একটা ছবি তুল, এটা তুলতে পারে। একটা পয়েন্ট আমি একটু বুঝতে চাই, এই যে আমেরিকার যে মেটিকুলাস প্ল্যান, যে আমেরিকাপন্থী যে ইউনুস ক্ষমতা দখল করলো, এই যে আমেরিকার যে ক্ষমতা দখলের চেষ্টা, বা বাংলাদেশের সমুদ্র বন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমেরিকা যে প্রস্তাবগুলো ছিল আওয়ামী লীগ সময়, শেখ হাসিনা বারবার এটা নিয়ে কথা বলেছে। আজকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বঙ্গবন্ধু মানে শেখ হাসিনা স্পষ্টভাবে বলতেছে যে আমেরিকা যার মানে বন্ধু, তার শত্রুর প্রয়োজন নাই। বিষয় হচ্ছে, ক্ষমতায় থেকে আমেরিকার মতো একটা রাষ্ট্রের বিরুদ্ধে এইভাবে মাথা উঁচু করে কথা বলা, মানে এটা শেখ হাসিনা জানতেন যে, এবং সেখানেও সে বলেছিল ওই ভিডিওতেও যে আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা সেই 2001 থেকেই চলতেছে আমেরিকার, এবং সেটা সে লাগাতার করে যাচ্ছে। তো আজকের পরিস্থিতিতে আমেরিকা বাংলাদেশে যা যা করতেছে,
মানে এটা তো আসলে আমরা সবাই দেখতেছি। তো এই জায়গাটা আপনি শেখ হাসিনাকে আজকের বাংলাদেশের জায়গায় দাঁড়িয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? এই যে মাথা উঁচু করে মানে আমেরিকার মতো একটা পরাশক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা, এই যে সাহসটা, এটাকে আপনি কিভাবে দেখেন? এই সাহসটা তো ভাইয়া ওনারা বুঝতে হবে, ওনার বাবা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার বাবা বঙ্গবন্ধু, ওনার মধ্যে এই সাহসটা কিভাবে আসছে এইটা তো খুব সহজ একটা জিনিস। যেমন আমাদের বাচ্চারা যেরকম জয় বাংলা বলে বড় হবে, যেটা জানবে যে বাবা মার থেকে শিখছি, বাবা মার থেকে পাওয়ার উত্তরাধিকার সূত্রে রক্ত হিসাবে ডিএনএ থেকে, উনি তো বঙ্গবন্ধু ডিএনএ ক্যারি করতেছেন, তো ওনার মধ্যে এই সাহসটা থাকবে না তো কই থাকবে? নুনুসের মধ্যে থাকবে, এটা সম্ভব। শেখ হাসিনা চলে যাওয়ায় আমেরিকা কোন ভাবে লাভবান হয়েছে বা আমেরিকা যে কার্যক্রমগুলো করতেছে আপনি এটা কেন বলতেছেন বলেন তো? কেন লাভবান হয় নাই? তারা সুন্দর মতো আমেরিকান আর্মি মহারানীতে চিটাগাং পাঠায় দিছে, সেটা আবার বহুত লুকোচুরি করছে। লুকোচুরি করার পরে কি, এটা তো মানে শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ করে দিয়ে গেছে, এখন বলবেন যে স্মার্টফোন তো ওনার অবদান না। স্মার্টফোন যত সস্তায় বাংলাদেশে পাওয়া যায় শুরু থেকে, অন্য কোনো দেশে পাওয়া যাইতো না। বাংলাদেশে নেটের দাম যে সস্তা অন্য কোথাও নাই, অন্য কোথাও নাই, এটা সম্ভব না। আমি ইন্ডিয়াতে থাকছি, কোরিয়াতে থাকছি, ইউকেতে আছি, এখানে নেটের দাম এত সস্তা না, আপনাকে প্রচুর খরচ করতে হবে। কিন্তু বাংলাদেশে আপনি এই যে এমবি ভরে, যেটা প্রান্তিক লোকজন বলে যে মোবাইলে এমবি ভরছি, এমবি ভরে এনে এইরকম মানুষজনের হাতে মোবাইলটা উনি পৌঁছে দেন, অন্য ট্র্যাকে চলে যাচ্ছে। দেখেন ওনার অবদান কোনটা থেকে আপনি কোনটায় যাবেন, কোন অবদান? আমি ওই অবদানের চাইতে আমি আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে ইউনুসের এই যে আমরা সবসময় একটা কথা শুনতাম শেখ হাসিনার আমলে, প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে শুনতাম ভারতের কাছে দেশ বেচা হয়ে গেছে। আমি ভাবতাম কালকে সকালবেলা উঠে একটু আগ্রায় যাবো, ভিসা লাগবে না, ভারত ইন্ডিয়া নাগরিক হয়ে গেছে, সকালে আগ্রা যাবো, সকালে উঠে থাকতাম, আবার সকালবেলা শেখ হাসিনা ফেরত নিয়ে আসছে, রাতে বিক্রি করতো, সকালে আবার ঠিক ফেরত নিয়ে আসতো। তো এই জায়গাটায় দাঁড়িয়ে এই যে ইউনুসের যে আমেরিকার কাছে বাংলাদেশকে টুকরা টুকরা করে বেচার যে প্রক্রিয়াটা চলছে, এটা নিয়ে মূলত আমি আপনার অবস্থানটা, আপনার সমর্থন, এটা বলতে গিয়ে যদি ডিজিটালাইজেশনের কারণে ওই আমেরিকান আর্মিদের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, তো বাংলাদেশ মিডিয়া কি করবে? প্রেস সচিব ডাস্টবিন শফিককে, এই শয়তানের বাচ্চা খানকির ফুত যতই কন্ট্রোল করুক, করে তো লাভ নাই। মানুষজন যখন ডাস্টবিন শফিক কিসের পুত? কিছু একটার পুত ভাইয়া, আমি কথাটা আমি তো কানে কম শুনি তো, আচ্ছা আবার সরি, আমার ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড কাশি হচ্ছে। তো এরপর যখন দেখলো যে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, তারপর তারা শুরু করলো কি, তারপর তারা শিকার গেল আলটিমেটলি যে না, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তারা আসছে, বাংলাদেশে পুঙ্গা মারতে আসে নাই, তোমরা ভয় পাইও না, আমি তোমাকে মারবো না। মানে সিরিয়াসলি, এর আগে তোমরা কেন 24 আওয়ার তোমরা কেন এটা চাপাচাপি দেওয়ার চেষ্টা করলা? শাক দিয়ে কেন মাছ ঢাকতে গেলা? এই মাছ তো সেই মানে মলা মাছ না, কেসকি মাছ না, এটা হচ্ছে ওই যে এটা কি বলে হাঙর, শার্ক, এটা হাঙর আসছে, লুকাইতে পারবা? সম্ভব না। নুনুস নানানভাবে ট্রাই করছে। এরপর আসছে কি, এরপর আপনি দেখেন, আপনি থ্রেড গুলো একসাথে মিলান, সুতাগুলো একসাথে জোড়া লাগান, দেখবেন একটা আমেরিকান হাঁস আসছে কক্সবাজারে। যেদিন 5ই আগস্ট সবাই এই নচিপির নেতারা সবাই এখানে গেছিল হাঁসবোনা খাইতে, তারা তো মাঝে মধ্যে পূর্বাচল আর নীলা মার্কেট পাশাপাশি দেখে ফেলে, ওরকম কক্সবাজারেও চলে গেছিল একবেলার জন্য হাঁস খাইতে, বুঝতে পারছেন? তো ওই সব যখন আপনি যখন দেখবেন এই পিটার হাঁসের কোম্পানি থেকে কি জানি বলে গ্যাস কিটেছে, তো এইটা পরোক্ষভাবে কোন দেশ থেকে কেনা হচ্ছে আপনি আমাকে বলেন? আমেরিকা থেকে ডেফিনেটলি। 1 লাখ কোটি টাকার চুক্তি হয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশিরা মুরব্বী প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবে না। কেন রাখবে না? কারণ হচ্ছে ইন্ডিয়া হিন্দু। এখন আপনি আমাকে বলেন যে ধর্মের উৎপত্তি স্থল ইন্ডিয়াতে, তাদের তীর্থস্থান তো ইন্ডিয়াতেই হবে। যেমন আমরা যারা মুসলমান, আমাদের তীর্থস্থান তো মক্কা মদিনাতে, আমরা তো নিশ্চয়ই লস এঞ্জেলসে গিয়ে যাবো না, তাই না? আমরা তীর্থস্থানে যাবো না, আমাদের পিলগ্রিম তো ওইখানে না। সো তাদের একমাত্র বিরোধিতা হচ্ছে হিন্দু বিরোধিতা। আমার মনে হয় আমি একটু যুক্ত করতে চাই আপনাকে। ভারত বিরোধিতার ক্ষেত্রে আমি 2টা পয়েন্ট মূলত আমি বলি যে 2টা কারণে হচ্ছে ভারত বিরোধিতা। এক তো হিন্দু, এটা তো রয়েছেই, বিধর্মীদেরকে ঘৃণা করা, হয় তাদের কাছে তাদের ধর্ম, এটাই ধর্ম তাদের। এখন ইসলাম কি বলো, এটা আলাদা ইস্যু, ওইটাকে আমি সরিয়ে রাখি। এদের কাছে বিধর্মীকে ঘৃণা করাটাই হচ্ছে ইসলাম পালন। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে আপনি বসবাস করে আপনার বুকের ভিতরে পাকিস্তান রয়েছে, আপনার ভিতরে 71-এর ক্ষোভ রয়েছে, বাংলাদেশটা খেয়ে পড়ে বাংলাদেশে বসে আপনি বাংলাদেশকে সরাসরি গালি দিতে পারছেন না যে 71-এ কেন যুদ্ধ করছিলেন। কিন্তু এটা সহযোগী হিসেবে ভারতকে গালি দেওয়াটা খুব সহজ। অতএব এদের ক্ষোভের কারণ 2টা, এক হচ্ছে 71, আরেকটা হচ্ছে
হ্যাঁ, নো ডাউট। মানে মেইন কাহিনী হচ্ছে এটাই। নইলে দেখেন পৃথিবীতে আরো অনেক মুসলিম দেশ আছে, ওদের প্রতি এত ব্রাদারহুড নাই, একমাত্র ব্রাদারহুড পাকিস্তানের প্রতি আছে। পেয়ারা পাকিস্তান, অদ্ভুত ব্যাপার। তো এই যে যেটা বলতেছিলেন যে ভাইয়া, যে কিভাবে এটা সম্ভব হচ্ছে যে নুনুসকে সরকারের অবৈধ উপদেষ্টা বানানোর পরে আমেরিকার কি কি লাভ হচ্ছে, কি কি লাভ হচ্ছে না, পুরাটাই লাভ। দেখেন গম কিনাইতেছে বেশি দামে, ঘাড়ে ধরে যাতা দিয়ে গম কিনাইতেছে, যেই গম আমরা ইউক্রেন থেকে রাশিয়া থেকে কম দামে আনতে পারতাম, বা আমেরিকাকে ফ্রিতে পেতাম একসময়। আমেরিকা থেকে ফ্রিতে পাইতাম। তারপর সুতা কেনাচ্ছে আমেরিকা থেকে যাতা দিয়ে। এই আমেরিকা কি সুতা বানায়? ওখানে কি কটন হয়? সব চায়না থেকে। তুই আমেরিকাতে যাতা দিয়ে কিনাইতেছে কেন? তারপর শিপ কেনাচ্ছে, তারপর প্লেন কিনাচ্ছে। মানে সিরিয়াসলি, যেগুলো আমরা ধরেন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে অন্য রাজ্য, অন্য স্টেট, রাষ্ট্র থেকে পাইতাম, তারা নিয়ে আসছে এখানে। এবং আরো মজার কথা শুনেন, যারা এই যে লালবদর নোটি গুলা তো বুঝে না, এখন আমরা বলতে পারেন যে আপনি শুধু মেয়েদের গালি দেন কেন? ভাই, আমার এত টাইম নেই, ছেলে আমি আলাদা করে গালি দেবো, জন্য একসাথে ওয়ার্ড বলি। ছেলেদের জন্য আমি আলাদা করে আবিষ্কার করতে পারবো না, সরি। এবং গালি কোনো জেন্ডার হয় না। নারীবাদী গালি দিলে, নারীমাত্রিক গালি দিলে ওরা অনেক মাইন্ড করে, এই জন্য আমি আরো বেশি করে দিই, আমার এটা খুব এনজয়িং লাগে। এরা বোঝে না বোঝার কারণে যেটা হয়েছে যে আমেরিকা কিন্তু আরেকটা দেশকে বলতে পারে না যে তোমার বাজেটের ডিটেল আমাকে দাও। আপনি কি আরেকটা ফ্যামিলির হাজবেন্ড মানে ওয়াইফ, যে কাউকে গিয়ে বলতে পারেন তুমি কত বেতন পাও, কিভাবে খরচ করো, আমাকে দাও? এটা আপনি কাউকে গিয়ে বলতে পারেন? আমি শাহাদাত রাসেল ভাই আপনাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কত টাকা ইনকাম করেন, কোন কোন খাতে কত টাকা খরচ করেন, আমাকে ডিটেল দেন। ফরিদ ভাইকে আমি জিজ্ঞেস করতে পারি না। কিন্তু আমেরিকা আমাদেরকে এই প্রেসারটা সেট করছে নুনুসকে বসানোর পরে, যে তোমার বাজেট ডিটেল আমাকে দাও, তুমি কোন খাতে কত খরচ করবে আমাকে দাও, কেন খরচ করবে সেই ব্যাখ্যা আমাকে দাও। হু আর ইউ, তোমাকে আমি কেন এক্সপ্লেনেশন দিব? গত 15 বছর শেখ হাসিনার কিন্তু ইন্ডিয়াকে এই ব্যাখ্যা দিতে হয় নাই, যেটা আমরা শুনি যে ইন্ডিয়ার কাছে দেশ বেঁচে দিছে। জীবনে তো দেখলাম না ইন্ডিয়া এরকম প্রেসার দিতে। উল্টা ইন্ডিয়ার কাছ থেকে, ইন্ডিয়ার গলায় পাড়া দিয়ে শেখ হাসিনা কি কি উদ্ধার করছে। আমাদের যে একটা দ্বীপ ছিল, কি যেন নামটা ভুলে গেছি, সমুদ্র সীমার সাথে একটা দ্বীপ উদ্ধার করছে, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, মনে পড়তেছে না। এটা আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করে এরপর যে কি জানি বলে গার্মেন্টস প্রোডাক্ট আমি ইন্ডিয়ান এয়ারপোর্ট ইউজ করে ফ্রিতে পাঠানোর জন্য, যেহেতু আমাদের এখান থেকে পাঠাইলে কস্টিংটা বেশি হয়, ইন্ডিয়াকে ইউজ করে পাঠাইতো, সেটা ফ্রি ছিল, ইন্ডিয়া সেটা সেই চুক্তি বাতিল করে দিছে। এরপর কি হলো, আদানির কাছ থেকে কারেন্ট আনছে, যেটা আমরা সারা জীবন শুনে আসছি। কোভিড এর মধ্যে 2020-2021 সালে প্রচুর শুনছি আদানির ক্যাপাসিটি চার্জ বসায়া ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। তো এই বছর এই যে মাসখানেকও হয় নাই, আমাদের যে জ্বালানি উপদেষ্টাকে ফয়জুর সম্ভবত হোয়াটএভার, এদের নাম আমার মনে থাকে না, ফালতু লোকদের নাম আমার মনে রাখার দরকার নাই। সেই সালা যে ক্যাপাসিটি চার্জ দিতে হবে, এটা দেওয়ার কোনো ভুল নাই, এটা ঠিক আছে। 5টা বছর হয় না শহরের বাচ্চারা, তোরা 20-21 সালে, আমার স্পষ্ট মনে আছে, কারণ আমি যে জিনিসটা জানি না সেটা আমি না জেনে কারোর সাথে তর্কে নামি না। সেই জন্য আমাকে ক্যাপাসিটি চার্জ নিয়ে পড়াশোনা করতে হয়েছে। যখন আমার মাথায় ঢোকে নাই, তখন আমি যারা বোঝে, বুয়েটের ইঞ্জিনিয়ার আমার ঘরে একটা আছে, আর তার সুবাদে আরো অনেকজনকে আমার চেনা আছে, তাদেরকে আমি ধরলাম যে ভাই ক্যাপাসিটি চার্জটা কেন, আমাকে একটু বুঝান। তারা বুঝায় বলছে, তখন আমি বললাম তাহলে তো ঠিকই আছে। এখন যেহেতু আমি সরকারি দলের নেতা, আমার হাজবেন্ড সরকারি চাকরি করে, সেহেতু আমি মুখের উপর বলতে পারি না, কিন্তু আমি জিনিসটা জেনে চুপ করে বসেছিলাম। নয়তো অন্যদের মতো ওই যে আনু মোহাম্মদ এই ভোন্দা চোদাটার কথা শুনে আমার মনে হইতো, আহারে লোকটা কত বালা রে, দেশের জন্য দিচ্ছে। এখন দেখেন তার কোনো চ্যাটব্যাট নাই, কোথাও কোনো চ্যাটব্যাট নাই। এই যে আমেরিকান আর্মি বাংলাদেশে চলে আসছে, এই যে আমেরিকা বাংলাদেশকে তার 51 নাম্বার স্টেট হিসেবে অলমোস্ট কাউন্ট করে ফেলছে। নয়তো আমার বাজেট কেন তুমি জিজ্ঞেস করবা আমাকে? তুমি কেন ঘাড়ে ধরে গম জাহাজ কিনাবা? বাংলাদেশ, আমি যতদূর জানতাম যে বাংলাদেশ অন্য রাষ্ট্রের কাছে জাহাজ বিক্রি করতে পারে এরকম সক্ষমতা আমাদের আছে। সেখানে আমি কেন তোমার কাছ থেকে জাহাজ কিনবো? আমেরিকা তো জাহাজ বানায় না, আমি কেন কিনবো তোমার কাছ থেকে? এই প্রশ্নগুলা এই লাল চোদানিরা কেউ জিজ্ঞেস করে না। কারণ কি? তাদের ওই গিলু নাই। তারা লাল হয়েছে কেন? তাদের হয়েছে ওই যে হৃদয়ে পাকিস্তান প্রেম। এটা তো সরাসরি বলতে পারে না, আপনি যেটা বললেন যে সরাসরি বলতে পারে না পাকিস্তান প্রেম, এই জন্য তারা ইন্ডিয়াকে গালি দেয়, ইন্ডিয়ার কাছে বাংলাদেশ। এখন আমাকে বলেন, আপনি যদি আপনার ফ্যামিলিতে ইনফ্লুয়েন্সিয়াল হন এনাফ পরিমাণে, ডেফিনেটলি অন্যরা আপনার কথা শুনবে, কারণ আপনি অন্যদের ভালো ভাবেন। পাশের বাড়ির রহিম করিম আইসা যদি আপনার ফ্যামিলিতে ইনফ্লুয়েন্স খাটাইতে চায়, আপনি কি করবেন? আপনি শুনবেন তার কথা? কেন শুনবেন আপনি তার কথা? কেন শুনবেন আপনার ফ্যামিলির বাইরের কেউ? আমাদের ইসলাম ধর্মে কি বলা আছে, নবীজি কি বলে গেছে যে আশেপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী।
এখন আমার বর্ডারের 98% যে দেশের সাথে, সেই দেশের সাথে আমি লাগালাগি কেন করতে যাব? আমার মাথায় যদি গিলু থাকে আমি কেন লাগালাগি করতে যাব? আমাকে উত্তরটা দেন। সেই দেশকে ডিঙ্গায় গিয়ে পাকিস্তানের সাথে আমি পিরিচ্ছ দেই কেন? কারণ আমরা একটা শোরার বাচ্চা, নাইলে কোনো কারণ নাই। যে দেশের লোকজন আর্মি এসে, যে দেশের লোকজন এখন পর্যন্ত আমাদের ভালো চোখে দেখে না, ফকিন্নি মিসকিন হিসেবে ট্রিট করে, সেই দেশের প্রতি আমাদের বাংলাদেশের মানুষের কেন প্রেম? এই যে 2 দিন আগে হার্নিয়া নামে একটা নোটিশ আসছে, এটা নিয়ে হুলস্থুল পড়ে গেছে। অথচ এর পূর্বপুরুষ বাংলাদেশে এসে যে ওয়ার চাইল্ড, যুদ্ধ শিশুদের জন্ম দিয়ে গেছে, আমি অনেক ভদ্র ভাষায় বললাম, আমি এই টপিকটা নিয়ে আনইজি ফিল করি। সেই জাতির একটা নোটি আসছে, সেই নোটিটা নিয়ে বাংলাদেশের নাচানাচিটা দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। গত 24 সালের 5ই আগস্টের পরে অসংখ্য ফাইকার নোটির ফুতেরা বাংলাদেশে আসছে। ওরা ওদের নিজেদের বাড়ির মতো এখন এটাকে ট্রিট করতেছে। তারা কেন করতেছে জানেন? কারণ হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানি সব শিল্পী ইন্ডিয়াতে ব্যান করে দিছে। শিখতে যান ইন্ডিয়ানদের, একদম যে বলবো অশিক্ষিত মূর্খ, এই আসামের একদম গ্রামের ধ্যাদ্দেরে গ্রামের একটা মুসলমান ফ্যামিলিতে যান, গিয়ে বলেন তোমাদের জাতির পিতা গান্ধী তুমি মানো কেন? সে বলবে তুই কি আমার জাতির পিতা নিয়ে কথা বলস? আপনার গলায় চিবি মাইরে ধরবে। হ্যাঁ, আর বাংলাদেশের বুয়েট বলেন, ঢাবি বলেন, বা একদম এই যে নুনুস নটির পুত্রেই ধরেন, বাকি সব বাদ দেন, আমাদের অবৈধ প্রধান উপদেষ্টা নুনুস নটির পুত্রে ধরেন, সে পর্যন্ত স্বীকার করে না জাতির পিতা বঙ্গবন্ধু। এটা সে স্বীকার করে না। একটা জাতি তার জাতির পিতাকে স্বীকার করে না, এর চেয়ে লজ্জার আর কিছু আছে? ইন্ডিয়া তো বলে যে একজন পিতা থাকা এটা আসলে অপমানজনক, অসম্মানজনক। তার 10-12টা পিতা দরকার, জাতির পিতা লাগবে, কারণ তারা নাহিদ এটাই বলেছে, তার অনেক বাবা জাতির পিতা লাগবে, তারা নোটির ফুত। এবং সেইখানে তারা কি বলে, ভাষানীকে বলে, শেরে বাংলাকে ফজলুল হককে বলে, আর এই দুজনের নামে আমার মনে আছে, সরি, আর আমি খুবই সরি, আমি বাকি দুজনের নাম মনে করতে পারতেছি না। এখন আমাকে বলেন 71-এর মুক্তিযুদ্ধে ভাসানীর অবদান কি? মাওলানা ভাসানীর অবদান কি? উনি তো 70-এর ইলেকশনে পার্টিসিপেট করেন নাই না। 25শে মার্চে বা 26 মার্চে বা ইনফ্যাক্ট 27 মার্চে যেদিন আমাদের মাগুর গিয়া স্বাধীনতার ভাষণ দিছে, সে তো স্বাধীনতার ঘোষক, তাই না? আমাদের বড় গণতন্ত্রের এবং তার বড় গণতন্ত্রের মাতা পিঙ্ক শিফনের মতে বিসমিল্লাহ গণতন্ত্র, বিসমিল্লাহ গণতন্ত্র, হ্যাঁ বিসমিল্লাহ গণতন্ত্রের মতে 27শে মার্চ হচ্ছে আমাদের মাগুর গিয়া স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। তাহলে 27 মার্চ কেন আমরা স্বাধীনতা দিবস পালন করি না? 26 মার্চ কেন পালন করি? ওয়াই? এগুলো ভাইয়া ইন্টার কানেক্টেড। এই নোটির ফুতেরা যখন আপনি একটা কোশ্চেন করবেন যে 27 মার্চ কেন না, অ্যান্সার দিতে পারবে না। না, ওরা এই জায়গাগুলো নিয়ে ওরা উত্তর দেয় না, কারণ তাদের হৃদয়ে পাকিস্তান, ওদের তেনা পেঁচানোটা শুরু হয়ে যায়। আমি একটু বাংলাদেশকে ভারতের কাছে বেঁচে দিচ্ছে, এই এক ধোয়া যে 16 বছর তুলছে, এখন এটা এক দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটাই যে 16 বছর আমরা যা যা শুনেছি, আমি একটু ফরিদ ভাইয়ের কাছ থেকে এই উত্তরটা নেই যে ফরিদ ভাই, এই যে 15টা বছর মানে 15টা মাস যাবত এই মানে এখানে 26 লক্ষ ইন্ডিয়ান চাকরি করে, হ্যান করে, সবকিছুই তো পাইলাম আমরা, কিন্তু এই যে 15 মাসে একটা কেন এরকম শেখ হাসিনার চুক্তি, একটা কোনো কর্মকাণ্ড, একটা কোনো কিছু কেন প্রকাশ করা গেল না, খুঁজে পেল না তারা, যেটাতে প্রমাণ করা যায় শেখ হাসিনা কোনোভাবে, বেচা দূরের কথা থাক, ধরেন বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ করে কোনোভাবে ইন্ডিয়াকে কোনো রকম সুবিধা দিয়েছে, এরকম একটা চুক্তি বা একটা কোনো কিছু এরা বের করতে পারলো না কেন? তারপরেও এই বাঙালির মধ্যে থেকে এই ধরনের যে মিথ্যাচারগুলো, এগুলোকে কেন সরানো যাচ্ছে না? বাঙালি কেন এখন এগুলা বিশ্বাস করতে ভালোবাসে যে ইন্ডিয়া দেশ বিক্রি করে দিচ্ছে, মানে শেখ হাসিনা ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দিচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। উত্তর কিন্তু একটু আগে আপনি বলেছেন, আপনারা দুজনই বলেছেন, ওর মধ্যে নিহিত আছে। সেটা হলো, আপনি প্রথমেই মানে ইন্দ্রাণী আপা কথা বলার আগে আপনি যখন ইন্ট্রোডাকশনে যান, আপনি তাকে জিজ্ঞেস করেছিলেন যে ওইটাই তার উত্তর। সেটা হলো যে তাদের 1 নম্বর হলো ভারতকে ঘৃণা করতে হবে মুসলমান হিসেবে। আদৌ তারা মুসলমান কিনা সেটা পরের প্রশ্ন, মানে ইসলামে ঘৃণা করতে বলছে কিনা সেটা পরের প্রশ্ন, আমরা ওই দিকে যাচ্ছি না, এটা একটা কারণ। ধর্মীয় একটা হচ্ছে যে 1971 দিল মে তো পাকিস্তান, ওই যে আজকে নাকি কালকে একটা দেখলেন না, গেঞ্জের উল্টাই দেখাইলো, উপরে বাংলাদেশের গেঞ্জি, ভিতরে পাকিস্তান, এটাই বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ। আপনি বলেন না প্লিজ যে বাংলাদেশ এই যে এত 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 রক্তের বিনিময় যে রাষ্ট্রটা স্বাধীন হলো, 2 লক্ষ নারীর সম্ভ্রমের বিনিময়, যদিও সম্ভ্রম কথাটা নিয়েও একটু আমার একটু আছে, কারণ কেউ ধর্ষিত হলে তার সম্ভ্রম চলে যায়, ব্যাপারটাকে আমি ওইভাবে দেখি না। তো ধরেন 2 লক্ষ ধর্ষিত নারীর আর্তনাদের মধ্য দিয়ে যেই বাংলার জন্ম, 30 লক্ষ শহীদের আর্তনাদের মধ্য দিয়ে এই বাঙালি কেন এতটা মানে মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে উঠলো? যদি আপনার কথা আমি ধরে নিই যে এটা সত্যি, তাহলে কেন হয়ে উঠলো আসলে? শুনেন, এরা
ওই যে কেউ কেউ না আক্ষেপ করে বলে, মানে বঙ্গবন্ধুর তারা পক্ষে বয়স্ক মানুষদের কাছে আমি শুনেছি, অনেক বয়স্ক মানুষ যারা বঙ্গবন্ধুর বয়স, তাদের কাছে আমি শুনেছি বলছি শেখ মুজিবর না, তারা তো বঙ্গবন্ধু বলে না যেহেতু সমবয়সী, তারা বলতে শেখ মুজিবর ভুল করছে, স্বাধীনতা না চাওয়া জাতিকে গাদের স্বাধীনতা দেওয়া, এটা বিরাট ভুল করছে। এটাও একটা কারণ, কারণ আসলে তো এরা শুনেন, এর আপনি দেখেন হচ্ছে আপনি যেটা বললেন, আপনি দেখেন 25শে মার্চের আগে কিন্তু সেনাবাহিনী যে মাগুর মাছ যেগুলো কিন্তু নড়াচড়া করে নাই, সেনাবাহিনী কিন্তু 25শে মার্চের নড়াচড়া করে নাই, রাইট? 70 নির্বাচনে ভাষা নিয়ে নড়াচড়া করে নাই, মৌলানা ভাষা নেই, রেড মৌলানা। উনি আবার আমাদের বাংলাদেশে একটা শ্রেণী আবার আছে, শুধু মুসলমান না, আর নাস্তিক শাখা আছে, আটা নাস্তিক শাখা আছে, কোয়ার্টার নাস্তিক শাখা আছে। এতে দেখুন মৌলানা ভাসানী খুব ভালো লাগে, একেবারে পিয়াজুর মতো, বুট কালাইয়ের মতো, সন্দেশের মতো, এদের খুব ভালো লাগে। কিন্তু যখনই বলবেন বঙ্গবন্ধুর নাম, তখন দেখবেন কেটে ওই যে মানে পানির মধ্যে তেল ছেড়ে দিলে বা তেলে পানি ছেদ করে ওঠে, এরকম ছেদ করে ওঠে বঙ্গবন্ধুর না। আচ্ছা, আপনি যেটা বললেন না ওই 4 জনের মধ্যে আরেকজনের ছবি দিছে, যোগেন মন্ডলের ছবিও দিছে ওই 4 জনের মধ্যে। তা বঙ্গবন্ধুর ছবি দিবেন না, যোগেন মন্ডলের ছবি দিবে মগা, বঙ্গবন্ধুর ছবি তার ভালো। আপনি দেখবেন চিঙ্কুবান্ধের টাইম লাইন গুলো দেখবেন, ওখানে যোগেন মন্ডলের ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি নাই। কারণ এদের যত রাগ, যত ক্ষোভ, এরা নাস্তিক হইলেও, আধা নাস্তিক হইলেও, কোয়ার্টার নাস্তিক হইলেও বা মানে সেমি নাস্তিক হইলেও এরা না ভারতের দিতে হইতেই হবে। কারণ হইলো দিল মে ভিতরে কোথাও না কোথাও তাদের ওই যে ক্রিকেট ম্যাচের সেই লোকের মতো উপরে বাংলাদেশের টি শার্ট, ভিতরে হইলো পাকিস্তান, এদের হৃদয়টা তাই। এরা ভেতর এদের দেখবেন, আপনি দেখবেন ভারত বিরোধিতা আস্তিক, নাস্তিক, মৌলবী, আতা মৌলবী, বলৎকারী মৌলবী, বলৎকার না করা মৌলবী, টুপিওয়ালা মৌলবী, টুপি সারা মৌলবী, শিশু বলৎকার, নারী বলৎকারী করা, যাই হোক, এরা দেখবেন ঐক্য যোগ। ভারত ভাঙের কথা বলে সবাই চালা মাছের মতো লাপারে, চালা মাছের মতো। কিন্তু পাকিস্তান, আমি কয়দিন আগে একটা পাকিস্তান আমি শুধু লিখেছি যে বোধ হয় বেলুচিস্তান আবার স্বাধীন হওয়ার ভারতটা আবার চলে উঠবে। আমার কি যে ভাই কাল লাগালে, আচ্ছা আমি বেলুচিস্তান লিখছি, এই বাংলাদেশের চিঙ্কু মামারও গালি দিছে আমার, চিঙ্কু মামারাও আমার যারা আদা নাস্তিক বা ফুল নাস্তিক তারাও গালি দেয়। দেখবেন ভারত বিরোধিতায় মানুষ এক হয়ে যায়। এরা দেখবেন ভারত ভাঙলে বলে স্বাধীনতা আসবে, তারা পাকিস্তান ভাঙলে স্বাধীনতা আসবে না কেন? বাম রাজনীতিতে আমি আপনার এখানে অপ্রাসঙ্গিক ভাবে 30 সেকেন্ড একটা কথা বলবো। বাম সমাজতন্ত্রের ভাষা কখনো ভাঙার কথা, আপনি কি যেন বলেন, কি গালি দেন, নোটির পথ নাকি কি পথ, ওই নোটির কোন নোটির পথ সমাজতন্ত্র প্রমাণ করতে পারে আমাকে যে মার্কস বলেছে ভাঙার কথা, কোথাও বলেছে? আমি কালকে থেকে আর এগুলো বলবো না, সারা জীবন চিঙ্কু বামদের তসবি তেলাওয়াত করবো, আনু মোহাম্মদ, বদরুদ্দিন উমর, চিঙ্কু বাম তসবি তেলাওয়াত করবো, যদি তারা প্রুফ করতে পারে। বরং মার্কস বলছে সবগুলোকে চোরাও, একসাথে করো। আর ওই আপনার ভাষায় খানকির পথ নাকি নোটির পথ, এরা বলে যে ভাঙো। কি ভাঙবে জানেন? শুধু ভারত ভাঙতে চায়, পাকিস্তান ভাঙবে না। আরেকটা দেশ আছে সৌদিয়ার নাম, ওই আব্বা জ্যাঠার নামও বলবে না, ওই জ্যাঠা কিন্তু বলেছে ইসলাম ইজ এ ডিজিজ, তখন কোনদিন প্রতিবাদ করে নাই। কিন্তু ভারতের যদি নরেন্দ্র মোদী এই কথা বলতো, তাহলে কিন্তু এতক্ষণ ভারত ভাঙার চিন্তা ভাবনা ডিক্লেয়ার দিয়ে দিত। এটা তো আপনি মানে, এই যে ধরেন ভারতে এখন স্লোগান দিচ্ছে কি আই লাভ মোহাম্মদ, কোন বামপন্থী কিন্তু সমালোচনা করে। আচ্ছা ঠিক আছে, যে কোনো মুসলমান বলতেই পারে আই লাভ মোহাম্মদ, যে কোনো খ্রিস্টান বলতে পারে আই লাভ জেসাস, যে কোনো খ্রিস্টান বলতে পারে এথিজম, আই লাভ এথিজম বলতেই পারে। যদি বিজেপির কোন লোক শুধু বলতো আই লাভ রাম, এত দেখেন সিংহ বামের আগে লাভ দিত, সিংহ বামের আগে ফালদা মারতো, লঙ্গি মঙ্গি তুলে আল্লাহ আল্লাহ শুরু করতো। তাই অন্য বিষয়ে মূল প্রসঙ্গে আসি, আপনার এই যে ভারত বিরোধিতা, তাদের মুক্তিযুদ্ধ বিরোধিতা, পাকিস্তান প্রেম, এটা হচ্ছে মজ্জাগত। যত মাদ্রাসা দেখেন না, প্রত্যেকটা মাদ্রাসা হইতেছে এক একটা হলো পাকিস্তান প্রেমের আস্তানা। এটা হচ্ছে প্রত্যেকটা মাদ্রাসা কমই হলো ডাবল প্রেমের আস্তানা, ইশকি আস্তানা। আলিয়া মাদ্রাসা হলো পাকিস্তানের প্রেমের আস্তানা, আর কৌমি মাদ্রাসা হলো পাকিস্তান কি ইশকি আস্তানা। আর যেটা আপনার দেখেন তাবলিগ ওই যে কাকরাইল মসজিদ, এটা হচ্ছে দেওবন্দ আর শেখে দেওবন্দ। এগুলো থেকে আপনি কি পয়দা করবেন ভাই? যেখানে যে আপনি ওই যে আপনি বললেন যে আমি তো ভয় পেয়ে গেছি, যখন আপনি বলছেন আপনার ঘরেও একটা বুয়েটিয়ান আছে, আমি ভয় পেয়ে গেছি। বুয়েটিয়ানটা কিন্তু বেশিরভাগ তাবলিগ হয়, আওয়ামী লীগ হয় না, তাবলিগ হয়, আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, আপনি বলছেন যে আওয়ামী লীগ হয়, ওটা অন্য বিষয়। তো বুয়েট যেখানে তাবলিগ, ঢাবি যেখানে হয়ে গেছে, দাবি হয়ে গেছে জামাতের ভাবি, এখন ঠিক আছে জামাতিদের ভাবি, দাবি হয়ে গেছে হায়ার মাদ্রাসা। তো সেইখানে আপনি কওমি মাদ্রাসায় কি আসবে? ওইখানে তো ইশকে পাকিস্তান, জজবায়ে পাকিস্তান ছাড়া কি পাবেন? আপনি দেখেন তো কোনো সভ্য দেশ তো দূরের কথা, আপনি দেখেন তো কুয়েতে কয়টা কওমি মাদ্রাসা আছে? কয়টা? আচ্ছা কুয়েতের কুষ্টি মারেন, 14 কুষ্টি মেরে দিলাম, আমরা ভাষায় বলি কুষ্টি মারলাম। এই যে ফিলিস্তিন নিয়ে বুক ফাপড়া এইভাবে দেখেন না, একেবারে হাই হুসেন করে ফিলিস্তিন নিয়ে। আচ্ছা ফিলিস্তিনে আপনি একটা কওমি মাদ্রাসা বের করে দিতে পারবেন আমাকে? পলিটিক্যাল ড্রামা, এটা আমি প্রথমে প্রশ্নটা তুললাম, যে কেউ এটা সততা যাচাই করতে, আমার লাইভে ওইটা আমি বলিনি। পলিটিক্যাল ড্রামার মাধ্যমে জানতে চাই আমি, ফিলিস্তিনে আপনি একটা কওমি মাদ্রাসা দেখাইতে পারবেন? এ সিঙ্গেল কওমি মাদ্রাসা টোটাল ফিলিস্তিন। নট অনলি হচ্ছে হামাস আর ফিলিস্তিনের পার্থক্য আছে, কিন্তু হামাস আর ফিলিস্তিনের বহুত পার্থক্য আছে। ফিলিস্তিনিরা হামাসকে দেখতে পারে না, এই কথাটা এই টিঙ্কু বাম চৌধুরীর ভাইরাও বলে না, টিঙ্কু বামেরাও বলে না। আচ্ছা যাই অন্য বিষয়,
এই কওমি মাদ্রাসা থেকে ভাই, আচ্ছা আপনি যদি মান্দার গাছ তো চিনেন না, তাই না? মান্দার গাছ আর সূত্রার পাতা যদি আপনি আবাদ করেন, সেখানে ভাই আপনি গোলাপ ফুল কোথায় পাবেন? সেখানে আপনি গাঁদা ফুল কোথায় পাবেন? গন্ধরাজ ফুল কোথায় পাবেন? সেখানে চুত্রার পাতা আর এই মান্দার কাটাই হবে। তো আমরা মান্দার কাটা পয়দা করেছি, আর মাশাআল্লাহ বাংলাদেশের চিনকু আমরা মান্দার কাটা থেকে পানি দেয়। তাদের বঙ্গবন্ধু ভালো লাগে না, তাদের শেখ হাসিনা ভালো লাগে না, তাদের আওয়ামী লীগ ভালো লাগে না, রবীন্দ্রনাথ তো ভালো লাগে না। আপনি দেখবেন উপরে উপরে রবীন্দ্রনাথ বলে, ভিতরে ভিতরে বলে কি জানেন? রবীন্দ্রনাথ তো ছিল, রবীন্দ্রনাথ তো জমিদার ছিল, চলবে না এই সমাজতন্ত্রের বিরুদ্ধে, বুঝতে পারছেন? এরকম ভাবে কথা বলবে। তো এতে রবীন্দ্রনাথ ভালো লাগে না, কোনো কিছু এত ভালো লাগে কে? এই যে আপনি একটু আগে নাম নিলেন আনু, কমরেড আনু দেখেন আওয়ামী লীগের লোকদের যেভাবে নির্যাতন নিপীড়ন করা হলো, যেভাবে তাদের নিপীড়ন করতেছে। আচ্ছা ধরে নিলাম আওয়ামী লীগ খুব খারাপ কাজ করছে, আপনি তাকে কি খাওয়াইতে মেরে ফেলতে পারেন? একটা মানুষকে খাইয়ে মেরে ফেলবেন আপনি? ধরে নিলাম আপনারা দুজন আমার জানে দুশমন, আপনাদের আমি খাওয়াবো কবুতরের বাচ্চার মতো, তারপরে আমি মেরে ফেলবো? এটা কি হয়? কমরেড আনু বিহারীকে কথা বলতে শুনেন নাই? আন্দাজে ঢেল মারছে, খুব কষ্ট হয়েছে, কিন্তু আদালত চত্বর আপনি পেটাইতেছেন, আপনি মারতেছেন, মেরে ফেলতেছেন, আপনি চোরের ওইভাবে মারেন না যেভাবে আপনার জয় বাংলা স্লোগান দিলে মারতেছেন। তখন আনু বিহারীর দরদ দেখেন। আনু বিহারীর নাম কেন দিয়েছি আমি? প্রথম তার নাম দিয়েছি, এই কমরেড আনু বিহারী কি করছে, হঠাৎ করে একদিন দেখি বিহারীদের অধিকার নিয়ে কথা বলতেছে। ওরে হালার বলো হালা চিঙ্কু বংশালা, বিহারীদের নিয়ে অধিকার নিয়ে সে সিম্পোজিয়াম করতেছে। ওই যে $29 মিলিয়ন চলে আসছে, বুঝতে পারছেন? তো আমরা নিজের খায় পনের মশলা রাইতেছি, তো ওই খেয়ে $29 মিলিয়ন পাইছে, স্বীকৃতি তো করবোই। যাক সেটা অন্য বিষয়। এই দেশে আপনি বপন করেছেন চুত্রার পাতার মান্দার কাটা, সুতরাং এগুলো পয়দা হচ্ছে। এখানে দেখেন লাইব্রেরি নাই, এখানে দেখবেন গান বন্ধ করে দিয়েছেন, সিনেমা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা রোজ নায়িকারা দিয়ে এফডিসির মধ্যে মসজিদ বানা, আর কোনো জায়গা পায় নাই, কি করবেন? এই দেশে কি জন্ম নেবো বলেন? এফডিসির ভিতরে রোজ 2 কোটি টাকা মসজিদ বানাইছে। আজকে নড়াইলে একটা সিনেমা হল বন্ধ করে সেখানে মাদ্রাসা ঘোষণা করা হয়েছে। তাবলিগের সিনেমা হল থাকে। এই তাবলিগে শুনেন, তাবলিগ হচ্ছে সন্ত্রাসের সবচেয়ে বড় আতুর ঘর। তাবলিগ হচ্ছে, আপনি দেখেন গোলাম আজম তাবলিগে বলাইছিল। গোলাম আজম যখন বাংলাদেশে ঢুকে সে কিন্তু গোলাম আজম ঘুরতে পারতো না, সে তাবলিগে ঘুরতো। আমাদের জামালপুর আসছিল, জানেন আপনি? এই গোলাম আজম, তখন তো আমরা জানতাম না গোলাম আজম। এই তাবলিগ হচ্ছে, দেখবেন অদ্ভুত ব্যাপার বলি, আপনি দেখেন এই তাবলিগে কিন্তু আওয়ামী লীগকে ঢুকতে দিচ্ছে না এখন। আমার জানা মতো অনেক ছাত্রলীগ, আমি 2 জনের টাকা দিছি যে তোমরা পালায় তাবলিগ ছেড়ে যাও। সে বললো ভাই আমাদের তাবলিগে নিতেছে না। মানে বুঝতে পারছেন তো? আমি ভাবছি যে সত্যি আজকে ঘটনাটা প্রকাশ সেই জন্য করলাম, কারণ যেহেতু ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিলে প্রকাশ করতাম না। আমি বলছি যেহেতু তোমরা কোনো উপায় নাই, তোমরা 3 চিল্লায় চলে যাও। কারণ লাগে অন্য টাকা কম লাগে, বুঝছেন? 5-6 হাজার দিলে মোটামুটি চলে, 3 চিল্লা দিতে পারে, বাপ 7,000 টাকা দিলে। আমি বললাম তোমরা চিল্লায় চলে যাও। এদের নিল না, এদের নাই, এদের চিল্লাই নাই। তার মানে কি? তাবলিগ হচ্ছে শিবির, জামাত, চরমনাই, হেফাজত, এই সমস্ত আখড়া। এটা আতুর ঘর, এটা আতুর ঘর, আর ট্রেনিং দেয় হিজবুতিরা।